হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম এভরিবডি। আশা করি তোমরা এবং তোমাদের পরিবারের সকলেই সুস্থ ও স্বাভাবিক আছো এবং সকলেই এই লকডাউনকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে পালন করছো। তো প্রথমেই বলি, বায়োলজির যে চ্যাপ্টার থেকে আমি প্রথমে শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13, যেটা হচ্ছে ইকোলজি, ইকোসিস্টেম এবং পপুলেশন নামে চ্যাপ্টার হেডিং আছে। এবং তার পপুলেশন টপিকটি আমি প্রথমেই ডিসকাস করব, যেটা আই থিঙ্ক আমার অল্প অল্প বোঝানোর পরে যেটুকু দেখিয়ে দেবো এবং বইতে যেখান থেকে দেখাবো সেখান থেকে তোমরা পড়লে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হবে। তারপর কোশ্চেন অ্যান্সার এগুলো পরে আস্তে আস্তে হয়ে যাবে। তো প্রথমেই বলি পপুলেশন জিনিসটা কি। পপুলেশন হচ্ছে একটা নির্দিষ্ট কোনো স্থানের, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কোনো প্রজাতির সংখ্যা সেখানে বাস করে সেটাকেই তার পপুলেশন বলা হয়। ধরি যে মালদায়ের কালিয়াচকের হিউম্যান পপুলেশন, তো কালিয়াচক পুরো ব্লকটাতে 1 এবং 2-এর যতগুলো হিউম্যান বাস করে এবং কোনো পার্টিকুলার ইয়ার বলে দিতে হবে, তাহলে সেই জায়গার পপুলেশন পাওয়া যাবে। যদি শুধুমাত্র মেল পপুলেশন বের করতে যাই যে কোনো স্থানের, তাহলে শুধুমাত্র মেলের ক্যালকুলেশন করে আমাকে গুনে গুনে বলতে হবে কত আছে, সেটা ওখানকার মেল পপুলেশন হবে। এবারে আমরা সবাই জানি যে আমাদের প্রতি 10 বছর অন্তর সেন্সাস হয়। 2021-এ নতুন সেন্সাস আসবে, সেখানে আমাদের ইন্ডিয়ার পপুলেশন কত আমরা জানতে পারবো। তো সেরকমভাবেই শুধুমাত্র হিউম্যানের নয়, সমস্ত প্রজাতিরই পপুলেশন পাওয়া যায়। সে যদি কোনো একটা পার্টিকুলার ফরেস্টের একটা সময়ে যদি আমি বাঘের পপুলেশন জানতে চাই, তাহলে বাঘের জনসংখ্যা কত আছে সেটা, টোটাল কাউন্ট অফ টাইগার সেই স্থানের, সেটা তার পপুলেশন। এবারে এই পপুলেশন, তাহলে পপুলেশনের ডেফিনেশন এটাই বলতে হবে যে কোনো একক সময়ে কোনো পার্টিকুলার স্থানে কোনো প্রজাতির সমগ্র সংখ্যাকে সেই স্থানের ওই প্রজাতির পপুলেশন বলা হয়, ঠিক আছে। তো এবারে পপুলেশনের কতগুলো ধর্ম আছে। প্রথম হচ্ছে পপুলেশন কনস্ট্যান্ট দীর্ঘ সময়ের জন্য থাকে না, হয় সেটা ইনক্রিজ করে, না হলে সেটা ডিক্রিজ করে। পপুলেশন বৃদ্ধিও ঘটতে পারে, পপুলেশন হ্রাসও ঘটতে পারে। এবারে যদি আমরা একটা পপুলেশন বৃদ্ধিকে যদি গ্রাফিক্যালি আমরা দেখতে চাই, তাহলে কীরকম দেখাবে এবং সময়ের রেসপেক্টে। তো ধরা যাক কোনো স্থানের পপুলেশনকে আমরা ওয়াই অক্ষ বরাবর প্লট করব এবং সময়কে এন ফর নাম্বার এবং সময়কে এক্স অক্ষ বরাবর প্লট করলে যদি সেই স্থানের পপুলেশন বৃদ্ধি ঘটে, ধরা যাক শুরু করল এখান থেকে, আমি নাম্বারিং করছি, এটা 0, তারপরে 10, তারপরে হচ্ছে 20, 30, এরকম করে করে যত উপরে যাবে তত ইনক্রিজ করবে, আর এদিকে যত যাবে তত টাইম 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার করে করে বাড়তে থাকবে। তো ধরা যাক প্রথমের দিকে পপুলেশন অল্প সংখ্যক দিয়ে শুরু করেছে কোনো স্থানের, তারপরে 1 বছর যাওয়ার পরে সেখানের পপুলেশন 20-তে পৌঁছেছে, 2 বছর যাওয়ার পরে সেখানের 2 ইয়ার্স, 3 ইয়ার্স যাওয়ার পরে সেখানের পপুলেশন 30-তে পৌঁছেছে। এরকম করে করে পপুলেশন ইনক্রিজ যদি হয়, তাহলে নাম্বারের সঙ্গে পপুলেশনের এরকম করে গ্রাফ পাওয়া যায়, একদিকে নাম্বার এবং অন্যদিকে টাইমকে অক্ষ হিসেবে ধরে। এবার সেই পপুলেশন বৃদ্ধির লেখচিত্র ওভারঅল সমস্ত স্পিসিসের উপরে করে কয়েকটা প্যাটার্ন বিজ্ঞানীরা দেখতে পেয়েছে। তো তাকে বলা হয় পপুলেশন গ্রোথের উপরে, পপুলেশন গ্রোথের গ্রাফ প্যাটার্ন। সেইটা হয় অনেক ধরনের প্যাটার্ন হয়, তার মধ্যে 2 ধরনের প্যাটার্ন সিলেবাসে দেওয়া আছে। একটা হচ্ছে এস শেপেড গ্রাফ আর একটা হচ্ছে জে শেপেড গ্রাফ। এস শেপেড গ্রাফ কি, ধরা যাক এ হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষে বরাবর যদি আমরা টাইমকে দিই, আর ওয়াই অক্ষকে বরাবর যদি আমি নাম্বারকে দিই, এখানে কি হয়েছে, ওয়াই অক্ষকে আমি নাম্বারে প্লট করেছি এবং এক্স অক্ষকে আমি টাইমে প্লট করেছি। তো সময়ের রেসপেক্টে একটা পপুলেশনের নাম্বার এরকম পাওয়া যাচ্ছে। এবং এখানে একটা জিনিস বলার, যে নাম্বারটা দিয়ে আমি ওয়াই অক্ষকে প্লট করেছি সেটা অ্যাকচুয়ালি লগ বেসে নিয়ে না। অ্যাকচুয়ালি কি হয়, স্যাম্পেল সাইজ যখনই প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন
100টা 200টা না হয়ে যখন স্যাম্পেল সাইজ 1000 2000 3000 এরকম বেশি বেশি করে স্যাম্পেল সাইজ চলে আসবে বা 1 লক্ষ স্যাম্পেল সাইজ চলে আসবে, তখন তাকে লগ বেসে নিয়ে আসতে হবে। মানে অনেকটা করে স্যাম্পেল ধরে তখন লগ 10 বেসে ধরে নেওয়া হয়। তখন কী হয়, একটা হিউজ স্যাম্পল সাইজকে গ্রাফিক্যালি প্লট করতে সুবিধা হয়। সেই জন্য এখানে কিন্তু নাম্বারটা লগ 10 বেসে নেওয়া হয়। তো এটা যদি শুধুমাত্র লগকে না নিয়ে সংখ্যায় নেওয়া হতো, এমনি প্লেন সংখ্যায় নেওয়া হতো, তাহলে গ্রাফিক্যালি প্লট করতে একটু অসুবিধা হতো স্যাম্পল সাইজ বেশি হলে। তো সেই জন্য এখানে লগ 10 বেসে নাম্বারটা সবসময় বলা হয়, এটা বইতে বলেও দেওয়া আছে। তো যাক, সেটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। তো এরপরে যেটা বলার, যে গ্রাফটা আমি আঁকলাম এটা হচ্ছে এস শেপেড গ্রাফ। এটাই সাধারণত একটা হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে এরকম ধরনের গ্রাফ দেখা যায়, বা বেশিরভাগ উন্নত প্রাণীদের ক্ষেত্রে ফরেস্টে এরকম ধরনের গ্রাফ দেখা যায়। ধরা যাক আমি একটা হরিণ দিয়ে এক্সাম্পল দিই। প্রথমেই কিছু সংখ্যক হরিণ একটা ফরেস্টে যেখানে অ্যাবান্ডেন্ট রিসোর্স রয়েছে। রিসোর্স মানে কি, যেটা খেয়ে তাদের পপুলেশন বাড়বে, মানে সেই হরিণগুলো যেটা তাদের লাগে আর কি জীবনের প্রয়োজনে, তো সেই রকম রিসোর্স সেই ফরেস্টে অ্যাবান্ডেন্ট রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে, তাদের কোনো শর্টেজ নেই। ফলে সেখানে অল্প কয়েকটা সংখ্যক হরিণ মিলে সেখানে বসতি স্থাপন করলো। তারপরে সেই রিসোর্স খেয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করলো। প্রথমে নাম্বারটা যখন ইনক্রিজ করবে সেটা একটু স্লোলি করবে, কারণ সেই পরিবেশে, নতুন পরিবেশে গিয়ে ওই হরিণগুলো নিজেদেরকে অ্যাডাপ্ট করতে একটা সময় নেবে। সেই সময় কিন্তু পপুলেশন ইনক্রিজটা হতে একটু টাইম লাগে। তারপরে যখন অ্যাডাপ্ট হয়ে যায়, একটা একটা অ্যাডিকুয়েট, মানে যথেষ্ট পরিমাণ নাম্বার তারা গ্রোথ করে ফেলে, তারপরে কিন্তু অ্যাবান্ডেন্ট রিসোর্স পেলে, প্রচুর পরিমাণে তাদের খাদ্য, বাসস্থান বা প্রিডেটরের দ্বারা, মানে অন্য অন্য শিকারী প্রাণীদের দ্বারা খাওয়ার যে ভয় সেগুলো যদি না থাকে, আর খাদ্য বাসস্থান যদি প্রচুর পরিমাণে থাকে, তাহলে তাদের নাম্বারটা তখন হিউজলি গ্রো করে, মানে খুব ফাস্ট দ্রুততার সাথে বাড়ে, যেরকমভাবে এখন করোনা ভাইরাসের বাড়ছে। প্রথমে শুরুটা যখন করে, স্টার্টিং যখন করে, তখন একটু টাইমটা বেশি নেয় আর কি। প্রথমের দিকে আমরা যেরকম নাম্বার আমরা দেখেইছি অলরেডি টিভিতে, আমরা জানি যে প্রথম ডাবল হতে প্রায় 30 দিন লেগে গেল, আর 31 দিনের মাথায় গিয়ে একদিনে ডাবল হয়ে যাচ্ছে। মানে প্রথম 1000-এ পৌঁছাতে গিয়ে দেখা গেল 30 চলে গেল, আর দ্বিতীয় 1000 চলে মাত্র 4 দিনের মাথায় গিয়ে 2000-এ পৌঁছে গেল। তো এরকম ব্যাপার। তারপরে নাম্বারটা খুবই দ্রুততার সাথে গ্রো করে, এবং যখন একটা মিনিমাম, মানে সেই ফরেস্টে যতগুলো থাকতে পারে তার প্রায় কাছাকাছি, মানে ক্যারিং ক্যাপাসিটি যেটাকে বলা হয়, সীমাবদ্ধতা, যে যে এতগুলো পরিমাণে ম্যাক্সিমামলি ওই জায়গায় থাকতে পারে, তার কাছাকাছি যখন পৌঁছে যায়, তখনই তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়। এবার কম্পিটিশন যখনই শুরু হবে, তখনই কিন্তু তাদের মৃত্যুর সংখ্যাটাও বাড়বে। তখন কী হয়, ওভারঅল জন্ম আর মৃত্যু একটা স্টেবল কন্ডিশনে চলে আসে। তো তখন ওই জন্যে হরিণের পপুলেশনটা একটা লিনিয়ার লাইন দেখায়, মানে একটা সমান্তরাল লাইন দেখায়। তো এরকমভাবে একই পপুলেশনের 3টি আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা যে বৃদ্ধির প্যাটার্ন দেখায়, তার উপরে ডিপেন্ড করে ওর 3টে ফেজ আছে। একটা যে সময় বললাম যে খুব স্লোলি ইনক্রিজ করে, অনেকটা টাইম নিয়ে অল্প সংখ্যক বাড়ে, সেইটাকে বলা হয় ল্যাগ ফেজ, যেখানে স্লোলি গ্রোথ করে। তারপরে হচ্ছে লগ ফেজ, যেখানে এক্সপোনেনশিয়ালি গ্রোথ করে, মানে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন হয়, মানে খুব ফাস্ট, অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকটা ফাস্ট গ্রোথটা হয়েছে। তারপরে হচ্ছে স্টেশনারি ফেজ, যেখানে বৃদ্ধিটা খুবই সীমিত, মানে ওভারঅল মৃত্যু আর জন্ম সমান, মানে যে সংখ্যক পপুলেশন এখানে আছে তার খুব কাছাকাছি সংখ্যক পপুলেশন অনেকটা সময় গিয়েও সেটাই আছে, তখন তাকে বলা হয় স্টেশনারি ফেজ। ঠিক আছে, তো এই 3টে ফেজ এস শেপেড লেখচিত্রের ক্ষেত্রে দেখা যায়, গ্রাফের ক্ষেত্রে দেখা যায়। এটা হচ্ছে পপুলেশন বৃদ্ধির এস আকৃতির লেখচিত্র, যেটা কমনলি 3 না হলে 2.5 নম্বরের কোশ্চেন কিন্তু আসে। ওকে, তো তাহলে এখান থেকে যদি আসে কি লিখতে হবে, সেখানে একটা হেডিং করতে হবে যে এস আকৃতির লেখচিত্র, এবং তার 3টে ফেজ সম্পর্কে আলাদা আলাদা করে লিখে ডিসকাস করতে হবে। অবশ্যই এই ছবিটা কিন্তু দিতে হবে। প্রথমেই লিখতে হবে ল্যাগ ফেজ, যেখানে বৃদ্ধি খুবই স্লোলি হয়। তারপরে চলে আসে লগ ফেজ, যেখানে বৃদ্ধিটা এক্সপোনেনশিয়ালি খুবই দ্রুততার সঙ্গে হয় কিন্তু অল্প সময়ের রেসপেক্টে। তারপরে আসে স্টেশনারি ফেজ, যে সময় বৃদ্ধিটা কিন্তু খুব বেশি আর হয় না, মোটামুটি যেটা আছে সেটাকেই মেনটেন করার চেষ্টা করে, যা মৃত্যু হচ্ছে তাই আসছে। এটা তখনই হয় যখন যখন ওই পপুলেশনের বৃদ্ধিটা ক্যারিং ক্যাপাসিটির কাছে চলে যায়, এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি বলা কি। আর যখন পপুলেশনটা বৃদ্ধি সর্বোচ্চ নাম্বারে পৌঁছায়, তাকে বলা হয় আসিমটোট।
একে বলা হয় আসিমটোট। এই জায়গায় পপুলেশন বৃদ্ধিটা সর্বোচ্চ সংখ্যায় পৌঁছেছে। ওকে, পপুলেশন বৃদ্ধির আর এক ধরনের লেখচিত্র হচ্ছে যে আকৃতির লেখচিত্র বা যে শেপেড গ্রাফ। সেটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখাই তাহলে ইংলিশ অ্যালফাবেট অনেকটা যে আকৃতির মতন দেখতে হবে। এখানেও সেম ব্যাপার, যেটা ওয়াই অক্ষ সেদিকে বরাবর নাম্বার, আর যেটা এক্স অক্ষ সেদিকে যদি আমি টাইমকে প্লট করি তাহলে এখানে কোনো একটা পপুলেশন বৃদ্ধির লেখচিত্র অনেকটা এরকম ধরনের পাওয়া যাবে। যেখানে কি হয়েছে, যেখানে পপুলেশন যখন স্টার্ট করেছে, যখন কোনো একটা প্রজাতির পপুলেশন শুরু করেছে, শুরুর দিকে পপুলেশন বৃদ্ধির লেখচিত্রটা অনেকটা লিনিয়ার টাইপের হয়। একে বলা হয়, একে অলরেডি যেটা এস শেপের ক্ষেত্রে বলেছিলাম সেটা জে শেপের ক্ষেত্রেও সেম ব্যাপার। প্রথম দিকে যে পপুলেশনের ফেজ, পপুলেশন বৃদ্ধির যে ফেজ, সেটাকে বলা হয় ল্যাগ ফেজ। ল্যাগ ফেজ, যার বাংলা হচ্ছে স্থিমিত বৃদ্ধি দশা বা স্লোলি গ্রোথ ফেজ। ওয়েল, আর ল্যাগ ফেজের পরে যখনই কিছুটা সংখ্যক ধরলাম, এক্ষেত্রে এক্সাম্পল আমি দিতে পারি যেরকম পতঙ্গদের পপুলেশন ধরলাম, একটা সিজনে, পার্টিকুলার একটা সিজনে একটা মশার পপুলেশন সবে বাড়তে শুরু করেছে। তো প্রথম দিকে বৃদ্ধিটা অতটা দ্রুত হবে না যতটা পরের দিকে গিয়ে হবে। তো প্রথম দিকে এই জন্য মশার পপুলেশন অল্প কয়েকটা সংখ্যা বাড়তে বাড়তে টাইম নিয়ে বাড়তে শুরু করেছে। যখন মোটামুটি একটা নাম্বারে পৌঁছেছে তারপরে কিন্তু একটা পপুলেশন এক্সপ্লোশন হয়, একটা দ্রুততার সাথে অল্প সময়ের রেসপেক্টে কিন্তু অনেকটা বৃদ্ধি হয় পতঙ্গের। তো সেই ফেজটাকে সেম এস শেপেড, একে বলা হয় কিন্তু লক ফেজ। একে বলা হয় লক ফেজ বা দ্রুত বৃদ্ধি দশা বাংলাতে। এস শেপেডের ক্ষেত্রেও লক ফেজকে দ্রুত বৃদ্ধি দশা বলা হয়, ল্যাগ ফেজকে স্থিমিত বৃদ্ধি দশা বলা হয়। লক ফেজের পরে এখানে কিন্তু এস শেপেডের মতন যেটা স্টেশনারি ফেজ বলেছিলাম, যাকে বলা হয় স্থিতিশীল বৃদ্ধি দশা, সেটা কিন্তু এখানে দেখা যায় না। যে শেপেড গ্রাফের ক্ষেত্রে কিন্তু স্টেশনারি ফেজের জায়গায় চলে আসে হচ্ছে ডিক্রিজ ফেজ বা হ্রাস দশা। ডিক্রিজ ফেজ চলে আসে। আর যে অবস্থায় পপুলেশনটার সংখ্যা সর্বোচ্চ নাম্বারে পৌঁছায় তাকে কিন্তু আসিমটোট বলা হয়। তাকে কিন্তু আসিমটোট বলা হয়। ঠিক আছে, সেটা কখন, যখন এটা মোটামুটি ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি পৌঁছায়। কে ফর ক্যারিং ক্যাপাসিটি, মানে সর্বোচ্চ ক্যারিং ক্যাপাসিটিকে অনেকে বায়োটিক পোটেনশিয়ালও বলা হয়, মানে জৈবিক ক্ষমতা, মানে ওই জায়গায় ওই পপুলেশন সর্বোচ্চ অতটা নাম্বারে সেখানে থাকতে পারে। তো যখনই সেখানে মানে রিসোর্স যা আছে সেই অনুযায়ী ক্যারিং ক্যাপাসিটি হয় কোনো জায়গার। তো যখনই সেরকম জায়গায় পৌঁছাবে তখনই কিন্তু পপুলেশনের মধ্যে কম্পিটিশন বেড়ে যাবে, নিজেদের মধ্যে কম্পিটিশন বেড়ে যাবে। বেড়ে গেলে কিন্তু পপুলেশনের মৃত্যুর সংখ্যাটাও অনেকটা বাড়তে শুরু করবে, মানে পপুলেশন বৃদ্ধির সাথে মৃত্যুর সংখ্যাটাও বাড়তে থাকবে। তো বাড়লে কী হয়, মোটামুটি এখানে এতটাই বেশি কম্পিটিশন হয় যে একটা সময় পরে গিয়ে এখানে পপুলেশন হ্রাস ঘটে, ডিক্রিজ ঘটে। যেরকম বললাম যে পতঙ্গদের পপুলেশন প্রথমে অল্প অল্প বাড়তে শুরু করে, তারপরে একটা সময় গিয়ে প্রচুর পরিমাণে দেখা যায়, তারপরে গিয়ে একটা সময় সেই বর্ষাকালে অনেক টাইপেরই পতঙ্গ সেই সময় দেখা যায়। তারপরে গিয়ে যেই বর্ষার শেষের দিকে চলে আসে তখন কিন্তু পপুলেশনের সংখ্যাটা অনেকটাই কমে যায়, সেই পতঙ্গটা অতটা দেখা যায়। তো এরকমভাবে হ্রাস দশা দেখা যায়, কিন্তু ডিক্রিজ ফেজ। সেরকমভাবে অনেক শৈবালের ক্ষেত্রেও এই ধরনের বৃদ্ধির লেখচিত্রের প্যাটার্ন দেখা যায়। তো এটা যদি পড়ে সেক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপার, আমাদের হেডিং করতে হবে যে শেপেড গ্রোথ ফেজ, গ্রোথ প্যাটার্ন অফ পপুলেশন গ্রোথ। সেখানেও তিনটে পয়েন্ট হবে, একটা হচ্ছে ল্যাগ ফেজ বা স্থিমিত বৃদ্ধি দশা, তারপর হচ্ছে লক ফেজ দ্রুত বৃদ্ধি দশা, তারপর হচ্ছে ডিক্রিজ ফেজ বা হ্রাস দশা। তিনটে দশায় প্রত্যেকটারই 2-3 লাইন করে ডিসক্রাইব করতে হবে, করে একটা ছবি দিয়ে পয়েন্টিং করে বললে তবে কিন্তু 2.5 নাম্বার হবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখো সেখানে পপুলেশন বৃদ্ধির লেখচিত্র বলে অল্টারনেট ইয়ারে কোশ্চেন পেয়েই যাবে, এবং যেখানে 2.5 কিন্তু 5 নম্বরের কোশ্চেনও এসছে, দুটো একসাথেও দিয়েছে। এরপর একটা জিনিস বলি যে এই পপুলেশন যে বৃদ্ধি বলছি, সেই পপুলেশন বৃদ্ধি বা হ্রাস সেগুলো কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে জন্মহার, একটা পপুলেশনে একটা সময়ের রেসপেক্টে কতটা সংখ্যক নতুন পপুলেশন অ্যাড হচ্ছে তাকে বলা হয় জন্মহার বা
তাকে বায়োলজিক্যাল টার্মে বলা হয় ন্যাটালিটি রেট। ঠিক আছে, সেই ন্যাটালিটি রেট কিন্তু দুই প্রকারের হয়। ন্যাটালিটি রেট দুই প্রকারের হয়। একটাকে বলা হয় ম্যাক্সিমাম বা চরম ন্যাটালিটি, আর এটা হচ্ছে ইকোলজিক্যাল ন্যাটালিটি। কি জিনিস দুটো? যেটা হচ্ছে ম্যাক্সিমাম ন্যাটালিটি, ধরো কোনো একটা জায়গায় হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে 1 বছর সময়ে যত সংখ্যক নতুন চাইল্ড জন্ম নিল, প্রত্যেকটা চাইল্ডই যদি বেঁচে থাকে, একটাও চাইল্ড যদি কোনোভাবে না কোনোভাবে জন্মকালীন সময় বা জন্মের পরে যদি মারা না যায়, তাহলে সেই জায়গার পপুলেশনে যে হারে বৃদ্ধি ঘটতো তাকে বলা হয় ম্যাক্সিমাম বা চরম ন্যাটালিটি রেট। কিন্তু বাস্তবে সেটা হয় না। ইকোলজিতে তার থেকে যত সংখ্যক চাইল্ড জন্ম নিল, তার কিছু সংখ্যক হয়তো জন্ম নেওয়ার সময় মারা গেল, কিছু সংখ্যক চাইল্ড তার পরে কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যেতে পারে, কিছু সংখ্যক চাইল্ড ফিটাস থাকা অবস্থাতেই মারা যেতে পারে। এরকমভাবে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যে হারে জন্ম হওয়া উচিত তার থেকে কিন্তু কম হারে হয়। তো যেটা আমরা অ্যাকচুয়ালি বাস্তবে পাই সেটাকে বলা হয় ইকোলজিক্যাল বা বাস্তবিক ন্যাটালিটি রেট। ঠিক সেমভাবে এটা হচ্ছে পপুলেশন যেরকম বৃদ্ধির একটা প্রক্রিয়া, সেরকমভাবে পপুলেশন হ্রাসের প্রক্রিয়া হচ্ছে মৃত্যুহার বা মর্টালিটি রেট। এটাকে বলা হয় ন্যাটালিটি রেট, যেটা জন্মহার বললাম, আর একটা হচ্ছে মর্টালিটি রেট। মর্টালিটি রেটও সেমভাবে দুই প্রকার হয়। এখানে হচ্ছে একটা হচ্ছে মিনিমাম মর্টালিটি, আর এটা হচ্ছে ইকোলজিক্যাল মর্টালিটি। কী জিনিস? ধরো কোনো একটা জায়গায় হিউম্যান পপুলেশনের যদি প্রত্যেকটা মানুষ সবাই পরিপূর্ণ বয়স পাবে, মানে 80 বা 90 বছর, পূর্ণ তার রূপে বয়স পাওয়ার পরে, মানে শৈশব, কিশোর, বার্ধক্য ফুল পাওয়ার পরে গিয়ে একমাত্র মৃত্যুটা বার্ধক্যজনিত কারণেই হবে, আর কোনো কারণে হবে না। সেরকম যদি হতো তাহলে ওই পপুলেশনের যে মৃত্যু হার হতো তাকে বলা হয় মিনিমাম মর্টালিটি রেট। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না। অনেক পপুলেশনের ক্ষেত্রে তারাকে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে, কেউ বর্তমানের পরিস্থিতির শিকার হয়ে, করোনা ভাইরাসের শিকার হয়ে মারা যেতে পারে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট যাচ্ছে অনেক, সেটা দুঃখের ব্যাপার। তো অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু মৃত্যু হারটা মিনিমাম মর্টালিটি রেটের থেকে বেশি হয়। তার মানে কি বললাম, যদি সমস্ত মানুষ কেবলমাত্র পূর্ণ বয়স পাওয়ার পরে বয়সজনিত কারণেই মারা যেত তাহলে বলা হতো মিনিমাম মর্টালিটি রেট, কিন্তু বাস্তবে সেটা হয় না। অনেক মানুষ পরিণত বয়স পাওয়ার আগেই অনেক পরিমাণে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বা বিভিন্ন ফেটাল কন্ডিশনে মারা যাচ্ছে, সেই জন্যে সেটার মান তার থেকে বেশি হয়। কিছু মানুষ বয়সজনিত কারণেও মারা যাচ্ছে, কিন্তু অনেক মানুষ বয়সজনিত না কারণে মারা গিয়েও আগে মারা যাচ্ছে, সেই জন্যে মর্টালিটি রেটটা, বাস্তবিক যে মর্টালিটি রেট তার হার কিন্তু মিনিমাম মর্টালিটি রেটের থেকে বেশি হয়। কিন্তু যখন আমরা জন্মহার বলেছিলাম তখন বলেছিলাম যে যেটা যত পরিমাণে জন্ম হয় অ্যাকচুয়ালি তত পরিমাণে চাইল্ড বাস্তবে বেঁচে থাকে না, তার থেকে বেশি পরিমাণে জন্মের সময়ই মারা যায়। তাই সেক্ষেত্রে ইকোলজিক্যাল যেটা ন্যাটালিটি রেট সেটা কিন্তু ম্যাক্সিমামের থেকে কম হয়। ইকোলজিক্যাল এটা ভালো করে বুঝতে হবে, জন্মহার যেটা ইকোলজিক্যাল হয় সেটা কিন্তু প্রকৃত জন্মহার যেটা সেটা কম হয় ম্যাক্সিমামের থেকে। আর মর্টালিটি রেট যেটা ইকোলজিক্যাল মর্টালিটি রেট সেটা কিন্তু মিনিমাম মর্টালিটি রেটের থেকে বেশি হয়। ঠিক আছে, তাহলে এই ন্যাটালিটি রেট কি আর মর্টালিটি কি, কত প্রকারের হয়, প্রত্যেক প্রকারের সংজ্ঞা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও পপুলেশন বৃদ্ধি আরও একটা কারণে হতে পারে। ধরো কোনো একটা পপুলেশনে কোনো একটা জায়গায় পার্টিকুলার নাম্বার, আগেই বলেছি পপুলেশনের ডেফিনেশন, যে একটা জায়গায় যত সংখ্যক কোনো জীব থাকে সেটাকে বলা হয় ওই জায়গার পপুলেশন। ধরো কোনো বাইরে থেকে
কোনো একটা দ্বীপে ধরলাম এতগুলো পাখি, 100টা মতো পাখি বাস করছে, অন্য একটা দ্বীপ থেকে সেখানে 10টা পাখি কোনো একদিন উড়ে চলে আসলো, তাহলে পপুলেশনের সংখ্যা সেখানে কিন্তু বেড়ে যাবে। তাহলে পপুলেশন বৃদ্ধির আরেকটা কারণ হচ্ছে যেটাকে বলে হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন বলা হয়। ঠিক সেমভাবে পপুলেশন ডিক্রিজও করতে পারে যদি ওখান থেকে কিছুটা সংখ্যক, ওই পপুলেশনের কিছুটা সংখ্যক প্রজাতি বা স্পিসিস অন্যত্র চলে যায়, তাকে বলা হয় কিন্তু এমিগ্রেশন। তাহলে আই দিয়ে শুরু হলে ইমিগ্রেশন হলে অভিবাসন, যেটাকে বলা হচ্ছে পপুলেশন বৃদ্ধি ঘটবে ইমিগ্রেশন, আর এমিগ্রেশন মানে হচ্ছে ওখান থেকে চলে যাওয়া, পপুলেশন ডিক্রিজ করবে। তাহলে এই বিভিন্ন কারণগুলোর জন্যে আর কি, ফ্যাক্টরের জন্য আর কি পপুলেশন ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে। তো এই পপুলেশন ইনক্রিজ বা ডিক্রিজ, পপুলেশন বৃদ্ধির সেইটাকে যদি, পপুলেশন বৃদ্ধির যে হার সেইটাকে যদি আমি টাইমের সাথে রেসপেক্ট করে, টাইমের উপরে রেসপেক্ট করে যদি আমরা দেখি, তাহলে এটাকে বলে অ্যাকচুয়ালি ডিএন বাই ডিটি। এনটা যেখানে হচ্ছে পপুলেশন ঘনত্ব বা পপুলেশন নাম্বার ধরতে পারি, যেটা হচ্ছে বেসিক নাম্বার, মানে শুরুতে যে পপুলেশন থাকে সেইটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে বের করি, তাহলে ডিএন বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে বি মানে হচ্ছে বার্থ রেট, ডি মানে হচ্ছে ডেথ রেট বা মর্টালিটি রেট, ইন্টু এন যেখানে বি মাইনাস ডিকে আর দিয়ে লেখা হয় ইন্টু এন। এই আরটা হচ্ছে অ্যাকচুয়ালি, আরটাকে বলা হয় হচ্ছে অ্যাকচুয়ালি রেট অফ ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, রেট অফ ন্যাচারাল ইনক্রিজ, ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। তো এখানে শর্ট কোশ্চেন আছে ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ কি, যেটা হচ্ছে আর মানে হচ্ছে বার্থ রেট মাইনাস ডেথ রেট, যেটা কাজে লাগে হচ্ছে যেটা পপুলেশনের ঘনত্ব দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা সময়ের রেসপেক্টে বৃদ্ধির হার পাবো। ঠিক আছে, তাহলে যেটুকু বললাম তার মধ্যে মেইনলি আমি পপুলেশন কাকে বলে, এস শেপেড গ্রাফ, জি শেপেড গ্রাফ এবং ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ কি সেটুকু জানতে পারলাম।